আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে আরেকটি বিষয় নিয়ে এক কাপ চায়ে চলে এসেছি। সেই বিষয়টি হচ্ছে কন্যা শিশুদের সম্পর্কিত, অর্থাৎ একটি শব্দের সঙ্গে আমরা অনেকে হয়তো পরিচিত বা অনেকে পরিচিত নই। সেটা হচ্ছে দ্য ড্রিম গ্যাপ। অর্থাৎ এই তিনটি শব্দ দিয়ে যেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে, এটা আমাদের দেশে সেইভাবে এটা আলোচিত হয় না। সেটি হচ্ছে যে কন্যা শিশুকে সীমাহীন স্বপ্ন দেখানোর চেষ্টা করা বা উচিত। আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, এটি অবহেলা নয়, তবে আমি একটি মায়ের ছবি দেখেছি ঘূর্ণিঝড়ের পরে, যে একেবারে কাদা মাটির মধ্যে একটি সন্তান প্রসব করেছে। এই ছবিটি আমাদের বাংলাদেশের কিংবা ভারতের অঞ্চলের কিনা আমার জানা নেই। ছবিটি ফেসবুকে ঘুরছিল, দেখেছি। যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি, ওই অবস্থায় তার সন্তান জন্মদান বিষয়টিও নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার বক্তব্যটা অন্যখানে। আমার কাছে ছবিটি দেখে মনে হয়েছে যে শত প্রতিকূলতার মধ্যেও একটি নারী শিশু জন্মদান করে, এইটি মনে হয়েছে যে এটি বোধহয় পুরুষের পক্ষে সম্ভব হতো কি না। এই ধরনের একটি সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে একটি নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসা, সেটি দুঃখিত, এটি ডিস্টার্ব করছে, সেটি বোধহয় সব ক্ষেত্রে সম্ভব হতো না বলে আমার ধারণা। তো সেই কারণে একটি কন্যা শিশু জন্মের পর থেকেই যখন সে বুঝতে শেখে, তখন থেকে তাকে বুঝতে দেয়া যে তুমি একটি ছেলে শিশুর চেয়ে কোনো অংশে কম নও। এই যে তার চাওয়া এবং পাওয়ার মধ্যে, অর্থাৎ তার স্বপ্ন এবং যেটা সে ভাবছে সেটা থেকে সে কতটুকু পাচ্ছে, তার মধ্যে যে ব্যবধান, এটাই কিন্তু এই বিষয়। যে এই ব্যবধানটা যাতে না থাকে, এই ব্যবধানটা লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রেই হয়ে থাকে, এই বৈষম্যটাই যাতে না থাকে আমরা দেখি। এবং এই বৈষম্যটা থাকে বলেই, সর্বত্র হচ্ছে বলেই, তার চারিপাশে হচ্ছে বলেই একটি কন্যা শিশু, মেয়ে শিশু তার 6 বছর বয়সের পর থেকে বুঝতে শেখে যে সে মেয়ে, তার জন্য সব কিছু নয়। যেমন ধরুন, এখন কিন্তু আমরা দেখছি পরিবর্তন আসছে সমাজে, বিশেষ করে তারপরে কিন্তু মধ্যবিত্ত সমাজে অতটা এগিয়ে আসতে পারেনি। আমরা যে ফুটবলার নারীদের দেখছি, আমরা যে ক্রিকেটার নারীদের দেখছি, তারা কিন্তু সমাজের অধিকাংশই বলতে গেলে প্রায় সবই একেবারে নিম্নবিত্ত পরিবারের। সেখানেও তারা অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা তারপরেও উঠে এসেছে। তাকে যদি বলা হয়, দেখা যায় যে তুমি কি হবে, একটি মেয়ে যদি বলে আমি পাইলট হব, একটি ছেলে যদি বলে আমি পাইলট হব বা আমি পর্বত আরোহী হব, সেক্ষেত্রে কিন্তু বাবা মা অধিকাংশ ক্ষেত্রেই যে কাজটি করেন, মেয়েটিকে বলে না না তুমি ডাক্তার হবে, ছেলেটিকে বলে ইঞ্জিনিয়ার হবে। তার মানে এই নয় যে মেয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে না বা ডাক্তার ছেলে ডাক্তার হচ্ছে না, তা কিন্তু নয়। অর্থাৎ মানসিকভাবে, সামাজিকভাবে আমাদের ব্রেনের মধ্যে তৈরি হয়ে আছে যে একটি মেয়ে সহজ বিষয়গুলো করবে, সহজ, কারণ পর্বতারোহণ একটি কঠিন কাজ, সেটি একটি ছেলে করলেও করতে পারে। পাইলট হওয়াটাও একটি কঠিন কাজ। এবং এরকম আরেকটা ধারণা আছে যে মেয়েরা প্রযুক্তিগত বিষয়গুলোতে অত ভালো না, গণিতে তারা ভালো না। আমি অবশ্য নিজে ভালো না, এটা স্বীকার করছি, কিন্তু তার মানে এই নয় যে কোনো মেয়েই ভালো না। এই কারণে বলা হয়, তখন যখন সে পড়াশোনা শুরু করে বা যখন তার শৈশব থেকে সে বেড়ে উঠতে শুরু করে, তার মধ্যে এরকম একটি ধারণা রোপণ করে দেওয়া হয়, তুমি মেয়ে,
এইটা তোমার জন্য না, এইটা তোমার জন্য না, এইটা তোমার জন্য না, এইটা তোমার জন্য। আমরা বলতে চাচ্ছি বা আমরা বলছি বা আমাদের বলতে হবে যে আমার যদি একটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা থাকে তাহলে দুজনের সমান সুযোগ পেতে হবে, সমান সুযোগ পেতে হবে। সমান সুযোগ পাওয়ার পর তাদেরকে তাদের আস্থাকে একই মাপকাঠিতে মাপতে হবে এবং আস্থা দিতে হবে। দেওয়ার পরে ছেলেটি যদি পারে, যেটা পারবে সেটা করবে, মেয়েটিও যদি পারে সেটা করবে, যদি না পারে সে করবে না। সে যদি ধরেন প্লেনে চালানোর চিন্তা করে যে এয়ারফোর্সে যায়, সে যদি ওখানে যোগদান করতে না পারে তাহলে তো করবে না। সে পারবে? পারবে না। কিন্তু আমাদের অনেকেরই ধারণা আছে আর্মিতে, এয়ারফোর্সে মেয়েরা কি করে, পুলিশে কি করে, এখন কিন্তু প্রচুর প্রচুর আছে এই ধারণা, আমাদের পাল্টে গেছে, কিন্তু তার মানে কিন্তু শেষ হয়ে যায়নি। আর একটা জিনিস আমরা কিন্তু খুব দেখি সমাজে, কোনটা? একটি নারী যদি খুব স্পষ্ট কথা বলে তাহলে তাকে আমরা নারীবাদ বলি, অর্থাৎ তার অধিকার সম্পর্কে সচেতনতা যদি থাকে বা সেই সম্পর্কে যদি সে সোচ্চার হয় তাহলে তাকে কিন্তু আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। সেটা শুধু পুরুষ দেখে তা কিন্তু নয়, সেটা নারীও দেখে, নারীরাও কিন্তু তার সমালোচনা করে। এটা কিন্তু একটা মজার ব্যাপার যে নারী হয়ে নারীরই সমালোচনা করে এবং নারী মনে করে যে মেয়েদের এইসব কথা বলা উচিত না বা এই প্রতিবাদ করা উচিত না। এই যে বৈষম্য, এই যে ধারণা যে সত্যি কথা, নিজের অধিকারের কথা বললে সেটি যদি নারীবাদ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমার এই প্রসঙ্গে একটা মজার কথা মনে হচ্ছে, আমার প্রথম গল্পগ্রন্থ ছিল 10টি গল্পের সমন্বয়ে একটি বই, যার নাম হচ্ছে জীবনের গল্প। সেখানে নারীদের বিভিন্ন বিষয় উঠে এসেছে। তো আমার অজান্তেই আমার প্রকাশক লিখে দিয়েছেন নারীবাদী লেখক ফেরদৌসী পারভিন। তা আমি তাকে বললাম যে আপনি নারীবাদী লেখক বললেন কেন? নারীবাদের কি আছে? এই যে আপনি তো লেখাটা দেখেছেন, সেই লেখাতে তো কি কোনো মিথ্যে কথা আছে? বলে না, তা নয়, এরকম স্পষ্ট কথা বললে তো আমরা নারীবাদ কথাটা বলতে পছন্দ করি। এবং মজার ব্যাপার হচ্ছে মেয়েরাও কিন্তু নিজেকে নারীবাদী বলে প্রকাশ করতে পছন্দ করে। আমি মনে করি না, এখানেই আমরা ভুল করি। নারীবাদ পুরুষবাদ বলে কোনো কিছু নাই, সেটাকে আমাদের তৈরি। এখানে নারী পুরুষের সমতা, সমতা কোথায়? তার কাজের পরিবেশের ক্ষেত্রে সমতা কোথায়? তার পরিবারের ক্ষেত্রে সমতা কোথায়? তার চাকুরি জীবনের প্রাপ্তির ক্ষেত্রে সমতা কোথায়? লেখাপড়ার ক্ষেত্রে। কারণ আমরা যে মেয়েটিকে বা ছেলেটিকে বলছি যে তুমি মেয়ে, তুমি এটা করতে পারবো না বা পারছো না, তাহলে ওই মেয়েটি তো ওই ছেলেটির মতোই লেখাপড়া করছে, তাই নয় কি? সে যদি সায়েন্সে পড়ে একই বিষয় পড়ছে, এটা আমি অনেকবার বলেছি, একই বিষয় পড়ছে, একই রেজাল্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু একই। এবং আপনারা খেয়াল করেছেন বোধহয় কদিন আগে এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছে, সেখানে মেয়েরা অনেক বেশি ভালো করেছে এবং বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে মেয়েদের ফলাফল ভালো। তার মানে কি? তার মানে হচ্ছে মেয়েরা সুযোগ পেলে কোনো অংশেই পিছিয়ে থাকার কথা নয়। সেটি যদি হয় তাহলে তার সুযোগটাকে আমরা নষ্ট করব কেন? আমরা তার সুযোগটা নষ্ট না করে তাকে বরং এগিয়ে দেওয়ার চেষ্টা করি। তার এই যে চাহিদা, তার এই যে স্বপ্ন যে তুমি পাখি, আমি পাখি হয়ে উঠতে চাই, আপনি যদি বলেন তুমি পাখি হলে তোমার ডানা ছেটে দেবো, এবং এটা কিন্তু খুব কমন একটি কথা, যখনই একটি মেয়ে টিনেজ পার হয় বা মানে বড় হচ্ছে, অর্থাৎ 14-15 বছর হচ্ছে, সে দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবেই অনেক বেশি ছটফটে বা ঘুরে বেড়াতে পছন্দ করছে, লাফালাফি করতে, খেলাধুলা করতে পছন্দ করছে, কিন্তু দেখা যাচ্ছে তার জগৎটাকে উপর তখনই দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে আর বাইরে সেভাবে দৌড়াদৌড়ি করতে দেওয়া হচ্ছে না। এবং বেশি করলে বাসার মুরব্বী যারা আছে তারা বলছে তোমার ডানাটা কিন্তু ছেটে দেওয়া হবে, এভাবে তুমি দৌড়াদৌড়ি করতে পারবে না, এভাবে তুমি লাফালাফি করতে পারবে না। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আমাদের সামাজিক অবস্থা সেই রকম নেই বলে বাধ্য, এটাও ঠিক। এটা যে ঠিক নয় তা নয়, তা আমি বলছি না, কোনোভাবেই বলছি না, কিন্তু আমরা সেই অসম্পূর্ণতা বা অক্ষমতা
আমরা দূর করার চেষ্টা কি করছি? সামাজিকভাবেও করছি না, সাংসারিকভাবেও করছি না, রাষ্ট্রীয়ভাবে, বড় কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবেও করছি না। কেন একটি মেয়ে বাইরে যে খেলতে পারে না, 10-12-13 বছর বয়স হলেই একটি মেয়েকে 4 দেয়ালে বন্দি থাকতে হয়? বিশেষ করে ঢাকার ক্ষেত্রে যদি আপনি ধরেন, বড় শহরগুলোর ক্ষেত্রে, সেখানে একটি বন্দি জীবন শুধু মেয়েদের না, ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে একটি বন্দি জীবন। যেহেতু আমি মেয়েদের নিয়ে কথা বলছি, সেই ছেলেরা তো হয়তো বাড়ির সামনে রাস্তায় যে বল পিটাচ্ছে, মেয়েটা কিন্তু পারছে না। কিছু পরিবর্তন যে চোখে পড়ছে না তা নয়, সে আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে। এবং আরও কি হচ্ছে, সেই মেয়েটি যদি কোনো কাজ করতে যাচ্ছে, সেখানে তার পরিবার হয়তো বাধা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে আশেপাশের মানুষ, আত্মীয় স্বজনরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আত্মীয় স্বজনই বাধা দিচ্ছে সেই পরিবারের পিতাকে, কর্তাকে, যে মেয়ের পেছনে এত টাকা পয়সা খরচ করে কী হবে, ওকে তো বিয়ে দিতেই হবে, বিয়ের পর সে কি তোমাকে দেখবে, তো এত টাকা পয়সা নষ্ট করো না, নিজের ভবিষ্যৎ ভাবো। কিন্তু ছেলের ক্ষেত্রে কিন্তু কখনো এই কথাটি বা এই প্রশ্নটি ওঠে না, আমি অন্তত শুনি নাই। যে পড়াশোনা করতে চায় না, অনেক ক্ষেত্রে দেখা গেছে ছেলেটি পড়তে চায় না, তার পেছনে বাবা মা পয়সা খরচ করছে বা চেষ্টা করছে, মেয়েটি পড়তে চায় কিন্তু তাকে পড়ার কোনো ব্যবস্থা, বহু উদাহরণ আমার কাছে আছে। যেহেতু আমি শিক্ষক ছিলাম, মেয়েটির কোনো প্রাইভেট নেই। অনেক ছাত্রী এসে বলেছে যে ম্যাডাম আমাদের কোনো প্রাইভেট টিউটর নেই। কেন নেই? বলে আমার একটা ভাই পড়ে তো, তার টিচার দেওয়া আছে। জিজ্ঞেস করেছে কয়জন, কেউ বলছে 2 জন, কেউ বলছে 3 জন। মানে সমস্ত এফোর্টটা, অর্থাৎ সমস্ত সক্ষমতাটা পিতামাতার বা পরিবারের সেই ছেলেটিকে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ফলশ্রুতিতে আমার কাছে এরকম বুড়ি উদাহরণ আছে, যেহেতু দীর্ঘ সময় আমি শিক্ষকতা করেছি, অধ্যাপনার কাজে ছিলাম, অধ্যক্ষ ছিলাম, এই ফলাফলগুলো আমার জানা। দেখা গেছে মেয়েটি অনেক ভালো ফলাফল করেছে, তার মানে ছেলেটি করছে না তা কিন্তু নয়, ছেলেটি করছে। আরও একটি ইদানিং একটি ঘটনা, আমি নাম উল্লেখ করতে চাইছি না, আমার খুব কাছে পরিচিত একজন, তার একটি ছেলে একটি মেয়েটি বা মায়ের কষ্ট বুঝে আপ্রাণ চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে, অথচ ছেলেটি এখনই মা কষ্ট করে তাকেও পড়ানোর চেষ্টা করছে বা পড়াচ্ছে, কিন্তু সে মায়ের কষ্টটা বোঝার চেষ্টা করছে না। উল্লেখ্য, সেই নারী ডিভোর্স হয়ে গেছে, তার স্বামী আরেকটি বিয়ে করেছে, সে সংসারে কোনো দায়িত্ব নেয় না, খরচ দেয় না, সন্তানেরও দায়িত্ব নেয় না, কিন্তু সেখানে মা কিন্তু তাদের ফেলতে পারেনি। এই রকম যখন হয়, তখন এই গ্যাপ, অর্থাৎ একটি ছেলে শিশু এবং মেয়ে শিশুর মধ্যে যে গ্যাপ হয়, সেই গ্যাপটা আমরা প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা, অর্থাৎ শারীরিক গঠনগতভাবে দুজনের পার্থক্য আছে। শারীরিকভাবে একজন নারীকে অনেক দায়িত্ব নিতে হয়, শারীরিকভাবে একটি পুরুষ বা একটি ছেলে বাচ্চা আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। এর বাইরে কিন্তু আর কিছু নয়। অর্থাৎ সুযোগ পেলে একটি মেয়েও কিন্তু একটি ছেলের মতোই সক্ষম হতে পারে, যে কোনো কাজেই সে প্লেন চালাতে পারে। আমরা জানি চাঁদেও গেছে মেয়ে, গেছে না, আমরা জানি তো। সব গবেষণার কাজে মেয়েরা ভালো করছে। শিল্পী, দেখা যাচ্ছে একটি মেয়ে খুব ভালো গলা, গান গাইতে চাইছে বা ছবি আঁকতে চাইছে, পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু ছেলেটির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বলতে পারেন আপনারা, আমাদের সমাজে এখনও শিল্পী যারা মানে শিল্পকে বেছে নেয়, তারা সেভাবে আর্থিকভাবে সক্ষমতা অর্জন করতে পারে না। সেই কারণে কি হয়, তারা পিছিয়ে থাকে। সে কারণে পিতামাতা চায় না যে সে হলো অন্য কাজ করুক, সে লেখাপড়া করে একটি ভালো চাকরি করুক, এখানে। এটা কোনো দোষের নয়, কিন্তু দেখা গেল যে একটি ছেলে বা একটি মেয়ে যদি যে কাজটি করতে চাচ্ছে আপনি বা আমি দিলাম না, ফলাফল সব ক্ষেত্রে কি ভালো বহন করে আনে? আমি এমন ঘটনা জানি, বাবা মার চাপে পড়ে মেডিকেলে পড়াশোনা করেছে এবং এসএসসি এইচএসসিতে স্ট্যান্ড করা একজন স্টুডেন্টের কথা আমি জানি। এরকম অনেক আছে, আমি একজনকে খুব ভালোভাবে জানি, যে পরবর্তীতে বিসিএস করে পুলিশে এসেছে, সে কোনোভাবেই ডাক্তারি করেনি।
তাকে জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনি কেন ডাক্তারি করলেন না, এত ভালো রেজাল্ট এবং অনেক মানুষ বঞ্চিত। সে বলল যে আমি ডাক্তারি পড়তে চাইনি, আমার বাবা মার জোর জবরদস্তিতে আমি পড়তে বাধ্য হয়েছি। সে কারণেই আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে তো এটা আরও বেশি, যেটা বললাম আমি এটা পুরুষের ক্ষেত্রে বললাম। এবং আমরা কি করি, আরও একটা কাজ করি, যে মেয়েটি শত বাধা পেরিয়ে সামনে এগিয়ে যায়, আমরাই কিন্তু সমাজে এবং অনেক প্রভাবশালী নারীকেও আমরা কিন্তু তার অগোচরে, তার পেছনে, তার সম্পর্কে খারাপ কথা বলতে পিছপা হই না। সেটা পুরুষও বলি, নারীও বলি। এমনকি অনেক প্রভাবশালী নারীর সম্পর্কে আমি শুনেছি পুরুষ নিজেদের মধ্যে রসিকতা করে যেসব কথা বলে সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা তখনই পুরুষ বলতে পারে তার নারীর প্রতি তার সম্মান নাই। পুরুষ যদি ভাবতো তার মা একজন নারী, তার স্ত্রী একজন নারী, তার কন্যা একজন নারী, কিন্তু পুরুষের ইগো ওখানে কাজ করে যে তার চেয়ে অনেক বেশি শক্তিধর সেই নারী, অনেক ক্ষমতা রাখে, অনেক জ্ঞান রাখে, অনেক বড় গবেষক, অনেক ভালো ফলাফল করেছে, তখনই কিন্তু পুরুষের ঘা লাগে। এবং এই ঘা যাতে না লাগে সুপরিকল্পিতভাবে আমরা এই নারী শিশু অর্থাৎ ছেলে শিশু মেয়ে শিশুর মধ্যে একটা গ্যাপ, একটা ব্যবধান রেখে দিচ্ছি, যাতে কখনোই নারী পুরুষের সামনে এগিয়ে যেতে না পারে। এটা কতটুকু যুক্তিযুক্ত আমি আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম। আর এই স্বপ্ন পূরণ যদি আপনি অর্থাৎ পিতা মাতা সাহায্য না করে, তাহলে পৃথিবীতে আর কে করবে বলেন? কেউ করবে না। আর উপযুক্ত পরিবেশ পেলে অল্প বয়স থেকেই মেয়েরা স্বপ্ন দেখতে শেখে। অর্থাৎ আমাদের দায়িত্ব, মায়েদের দায়িত্ব, আমি বেশি বলবো মায়েদেরকেই বলবো যে মেয়েদেরকে স্বপ্ন দেখাতে শেখান। সেই স্বপ্ন যেন অপরিসীম হয়, অর্থাৎ সে লক্ষ স্বপ্ন দেখলে যেন 1000টা পূরণ করতে পারে, 1000টা স্বপ্ন না দেখলে যেন 100টা পূরণ করতে পারে। অর্থাৎ সীমাহীন স্বপ্ন দেখান তাকে, সীমাহীন স্বপ্ন নিয়ে যেন বেড়ে ওঠে এবং সেই স্বপ্নের বাস্তবায়ন যেন তার জীবনে ঘটতে থাকে। সে যত বড় হতে থাকে, কারণ তাকে কিন্তু যত বড় হবে সে প্রতি মুহূর্তে তাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হবে। সমাজ, সংসার, নিজের সংসার, রাস্তাঘাট, গাড়ি ঘোড়ায়, বাস, ট্রাক, ট্রাম, যেখানেই চড়ুক সে, সেখানেই কিন্তু মানুষ এক নজর অন্যভাবে তাকাবে। সবাই না, পুরুষ মানুষ সবাই না, তাও না। সবচেয়ে মজার ব্যাপার, আমি গতকাল একটি ছবি দেখলাম এবং এই ঘটনা আমি প্লেনের মধ্যেও দেখেছি। কেবিন ক্রুর কথা আপনারা নিজেরা জানেন, প্রচুর মেয়ে থাকে, ছেলেও থাকে। ছেলেরা কিন্তু খুব একটা বিড়ম্বনার শিকার হয় না, কিন্তু কেবিন ক্রুরা সাধারণত সুন্দরী হয় এবং সুন্দর দেহের অধিকারী হয়। দেহের বলতে দেহ সৌষ্ঠব যেটাকে বলি আমরা, ফিগার, সেটার অধিকারী হন। তো দেখা গেল কি, সে মেয়েটি যখনই পাস করছে, সিট থেকে এক ভদ্রলোক তার হিপের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিল। মানে অদ্ভুত, আমি এরকম দেখেছি আমার নিজে দেখা, এটা ছবি, আমি যেটা বললাম সেটা ছবির কথা বললাম। আর আমি নিজে দেখেছি একটি মেয়েকে বারবার ডাকছে, আমি ইংল্যান্ডে যাচ্ছিলাম ব্রিটিশ এয়ারওয়েজে, বেশ অনেক দিন আগের কথা। ক্রুকে বারবার ডাকছে এবং ড্রিঙ্ক করে, ব্রিটিশ এয়ারওয়েজে ড্রিঙ্ক সার্ভ করা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্সে ড্রিঙ্ক সার্ভ করা হয়। দেখা যায় যে যাচ্ছে যে ড্রিঙ্ক করে তারা হয়তো বা অতটা ড্রাঙ্কও হয়নি, ড্রাঙ্ক হয়ে কাউকে বমি করে ভাসিয়ে দিতেও দেখেছি, অতটা ড্রাঙ্ক হয়নি, কিন্তু সে একেবারে এলে পড়ছে সেই এয়ার হোস্টেস অর্থাৎ কেবিন ক্রুর গায়ে। অর্থাৎ পুরুষ মনে করে নারীকে চাইলেই ছোঁয়া যায়, পুরুষ মনে করে নারী বোধহয় খুব সহজলভ্য। এটার মনে করার পেছনে নারীদেরও দায় আছে, কারণ নারী মিথ্যে প্রেম এবং সত্যি প্রেম ভালোবাসা বুঝতে শেখে নাই। পুরুষের প্রতারণার কথাবার্তায় নারী প্রভাবিত হয়ে ভালোবেসে ফেলে, মনে করে সত্যিই ভালোবাসা, কিন্তু আসলে অধিকাংশ পুরুষ
নিজের লালসা চরিতার্থ করার জন্য এই ভালোবাসার অভিনয় করে, সেটা আমি না, আপনারা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখতে পান বা দেখছেন। এই কারণেই বলছি, ড্রিম অর্থাৎ স্বপ্ন হোক সীমাহীন, এর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, এই যে ফাঁকটা না থাকে। আপনার কন্যা শিশুকে সীমাহীন স্বপ্ন দেখাতে দেখতে শেখান। ভালো থাকুন, আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত খোদা হাফিজ।